আচ্ছা, এখন আমাদের যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হলো পভার্টি ইন ইন্ডিয়া। আশা করি সবাই আগের ভিডিওটা শুনেছো। আগের ভিডিওটা যে বিষয়গুলোকে বলেছি সেগুলো একটু নোট ডাউন করেছো। তো তাহলে আজকে নতুন টপিক শুরু করি, পভার্টি ইন ইন্ডিয়া। আচ্ছা, এই পভার্টি ইন ইন্ডিয়া শুরু করার ক্ষেত্রে আমাদের এখানে একটা ছবি রয়েছে দারিদ্র্যের। ভাই তার একটি ভাই বা বোনকে ভাত খাইয়ে দিচ্ছে। ছবিটা খুবই যেভাবে খাচ্ছে বা খাওয়া বা যেভাবে খাওয়া পেয়েছে আর কি সেভাবে খাচ্ছে, এই জিনিসটা দেখলে বেশ মনটা খারাপই লাগে। সবাই যদি খুব যেরকম ভাবে আমরা দিন যাপন করি সেভাবে যদি করতে পারতো তাহলে তো আমাদের তাহলে আর কোনো চিন্তাই হতো না। তাহলে বিষয়গুলো হচ্ছে যে এই যে পভার্টি বা যাকে আমরা দারিদ্র্য বলছি, এই বিষয়টি কি, কেন হয়? এটা কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু আজকে পড়ছি, কিন্তু আজ থেকে 10 বছর আগেও কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু, আজ থেকে 20 বছর আগে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু, আরো 20 বছর আগে ইট ওয়াজ এ কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু। আমরা যদি খেয়াল করে দেখি বা যারা ওই 5 ইয়ার প্ল্যান গুলো পড়ো সেখানেও দেখবে, সেখানেও বিভিন্ন 5 ইয়ার প্ল্যানে পভার্টি বা এই দারিদ্র্যকে নিয়ে বিষয় বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে বা বিভিন্ন রকম ভাবনা চিন্তা প্রকল্প রয়েছে, এবং এটাকে কি করে দূরীকরণ করা যায়, মানে হাউ টু ইরাডিকেট পভার্টি, তার চেষ্টা কিন্তু টাইম এন্ড অ্যাগেইন হয়ে চলেছে। দুঃখের বিষয় হলো যে আজকে দাঁড়িয়েও এটিকে আমাদের একটি কন্টেম্পোরারি ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হচ্ছে, মানে আজও জিনিসটা ভাবাচ্ছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু খুব সাম্প্রতিক নয়, মানে একদম সাম্প্রতিক বিষয় তা কিন্তু নয়। আজকে দাঁড়িয়ে সাম্প্রতিক, কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগেও তখনকার সময় ওটা সাম্প্রতিক ছিল। তাহলে এই বিষয়টাকে আমরা কমাতে পারছি না কেন? কেন দারিদ্র্য থেকে যাচ্ছে? তাহলে একটু বুঝে নেওয়া দরকার দারিদ্র্য বিষয়টা কি। দারিদ্র্য হচ্ছে এমন একটি বিষয়, যখন মানুষ, একটা কথা আছে যে মানুষ তার যে বেঁচে থাকার জন্য মানুষের বেসিক কিছু রিকোয়ারমেন্ট লাগে, তার মধ্যে যেমন বেঁচে থাকতে গেলে মানুষের খেতে লাগে, খাবার লাগে, খাদ্য, ফুড, তেমনি ক্লোদিং আর শেল্টার লাগে। এগুলোকে আমরা বলে থাকি মৌলিক চাহিদা বা এগুলোকে বলি বেসিক নিডস। এগুলো ছাড়া বসবাস করা পৃথিবীতে সম্ভব নয়, এবং তার মধ্যে প্রথম হচ্ছে খাওয়া, নাহলে মানুষ বাঁচবেই না। তো মানুষ এই বেসিক নিডসটা জোগাড় করতে কখন পারে না? না, তখনই পারে না যখন there is a lack of resource। তার মানে কোনোভাবে এই সেই বিষয়টিকে সে জোগাড় করে উঠতে পারছে না, এবং জোগাড় করে যেতে সে উঠতে পারছে না, তার ফলে তার বেঁচে থাকার জন্য যেটা নেসেসারি, যেটি প্রয়োজন, মানে একদম নিত্য প্রয়োজন, মানে যেটা ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়, সেটাও সে কোনোভাবেই মিট করতে পারছে না। সেটাকে সে কোনোভাবে সেই চাহিদাটাকে সে চাহিদা পূরণ করতে পারছে না। এই যে চাহিদা পূরণ করতে পারছে না তার যে বেসিক নিডস গুলো, তার ফলে তার কি হচ্ছে, তার প্রবলেমটা হচ্ছে সার্ভাইভালের প্রবলেম। বেঁচে থাকার ক্ষেত্রে, মানে বেঁচে থাকার যে উপকরণ আমাদের লাগে, বেঁচে থাকার যে উপকরণগুলো লাগে, এই বেঁচে থাকার উপকরণ গুলো সে জোগাড় করে উঠতে পারছে না। তার যে ল্যাক অফ রিসোর্সেস গুলো হচ্ছে,
তার ফলে সমস্যাটা হচ্ছে যে সে কিছুতেই এই প্রয়োজনগুলোকে সে মেটাতে পারছে না, এবং প্রয়োজনগুলোকে নেসেসিটিগুলোকে মিট করতে পারছে না, এবং করতে পারছে না বলে বেসিক নিডস বা তার বেঁচে থাকাটা তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। এবার দেখে না যাক, বেঁচে থাকতে গেলে আমাদের বেসিক কি লাগে? সবচেয়ে আগে লাগে ফুড, তারপরে কি লাগে? ক্লোদিং, শেল্টার, যেটাকে আমরা বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এগুলো পাচ্ছে না কেন? না, তার কাছে রিসোর্সটা নেই, তার কাছে রিসোর্সটা নেই, রিসোর্স নট অ্যাভেলেবল। তার ফলে সার্ভাইভাল মোড মানুষের বেঁচে থাকার যে বিষয়টি, সেই জায়গাটাতে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। তাই তার একটা কথা আছে, আমরা রাম আহুজা বলে একজন এর কথা পড়ি, আমরা একজন স্কলারের কথা পড়ি আমরা সোশিয়োলজির ক্ষেত্রে। তিনি বলছেন তার একটা ডেফিনেশন অফ পভার্টি, খুব ক্লাসিক্যাল ডেফিনেশনটায় তিনি অনেক কথাই বলছেন। তো সেই ডেফিনেশনটাকে যদি আমরা একটা নির্যাস করে দেখি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষের বেঁচে থাকতে গেলে যেগুলো লাগা দরকার, মানে ওয়ান শুড হ্যাভ, মানে তার যেগুলো লাগবে, মানে এগুলো শুড হ্যাভস এর মধ্যে পড়ে, মানে যেগুলো প্রয়োজন, মানে একদম প্রয়োজন, মানে এছাড়া চলবে না। আর আরেকটা কি না, ওয়ান হ্যাজ, মানে আবার এখন তার কাছে যা আছে আর যা তার অবশ্যই থাকা প্রয়োজন, এই দুটোর মধ্যে যেই মুহূর্তে আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং গ্যাপটা যত বাড়ছে এই তত আমার পভার্টি সিচুয়েশনটা ততটাই বেড়ে চলেছে। এটা বোঝা গেল? তো সুতরাং তাহলে পভার্টি বুঝতে গেলে প্রথমে আমাকে কি বুঝতে হবে, যে আমার অ্যাকচুয়ালি কি থাকা উচিত, কিসের জন্য থাকা উচিত? না, বেঁচে থাকার জন্য আমার কি থাকা উচিত। এবার আমি কি সেগুলো পাচ্ছি? আমি যদি পাই তাহলে অবশ্যই পভার্টিটা নেই। কিন্তু আমি যদি না পাই, মানে ওয়ান শুড হ্যাভ অ্যান্ড ওয়ান হ্যাজ, তার মধ্যে যদি আমি সেটাকে না পাই, তাহলে কি হবে? সেখানে একটা গ্যাপ তৈরি হবে, এবং এই গ্যাপটা যেই মুহূর্তে তৈরি হচ্ছে, এই গ্যাপটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই দৈন্যতা বা এই দারিদ্র, এই বিষয়টি তার তৈরি হচ্ছে, মানে দারিদ্র তৈরি হচ্ছে। তাই রাম আহুজার এই যে ডেফিনিশন বাই রাম আহুজা, ভিউ অন পভার্টি, এটা একটু সবাই ভালোভাবে মন দিয়ে, হ্যাঁ, সবাই এইটাকে ভালোভাবে মনোনিবেশ করে এই জায়গাটার উপর জোর দেবে। পভার্টি পড়তে গেলে আমাদের সোশিয়োলজির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এবার পভার্টির দুটো দিক আছে, একটা হচ্ছে অনেক দিকে আছে, তার মধ্যে যেই দুটো দিক নিয়ে এখানে আলোচনা করবো সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, মানে যেটাকে আমি বলি চরম দারিদ্র, মানে যেই চরম দারিদ্র, মানে যেই সীমায় মানুষ তার ওই যেটা বললাম বেসিক নিডস গুলো পায় না। আর এটা হচ্ছে রিলেটিভ পভার্টি, যেটা হচ্ছে আপেক্ষিক, মানে সেই সময়কার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী তার কি কন্ডিশন, হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। আরেকটা হচ্ছে দারিদ্রর রুরাল কন্ডিশনে তার একটা অবস্থা, মানে গ্রামীণ দারিদ্রর একটি পিকচার রয়েছে, আর একটা আরবান দারিদ্রের পিকচার রয়েছে। কারণ আরবান সেন্টার্সে থাকতে গেলে কস্ট অফ লিভিংটা অনেক বেশি, আর রুরাল এরিয়াতে থাকতে গেলে সেখানে ইনকামের লেভেলটা একটা থাকার ব্যাপার দরকার আছে, এবং আরবান এরিয়াতে সেটা দরকার আছে। এবং রুরাল এরিয়াতে দারিদ্র ছবিটা একরকম কিছুটা,
আর্বান এরিয়াতে দারিদ্র ছবিটা আরেক রকম, এবং সেখানে বেশ কিছু ফ্যাসিলিটিস এর ডিফারেন্স রয়েছে, এবং সেই ফ্যাসিলিটিস গুলো রুরাল এরিয়াতে যদি না পাওয়া যায় তাহলে সেটাকে দারিদ্র নাও বলা যেতে পারে, কিন্তু গ্রামে শহরাঞ্চলে সেটাকে না পাওয়া গেলে তখন সেটা দারিদ্র হতে পারে। তাই দুটো শহর এবং গ্রাম, এই দুটোর ক্ষেত্রে বেসিক জায়গাটা হচ্ছে যে খেতে পেল না বা বাসস্থান পেলেন না, এরকম একটি সমস্যা, মানে সার্ভাইভাল ক্রাইসিস। কিন্তু তাও ওই পার ডে ইনকামের কিছুটা ডিফারেন্স রয়েছে, এবং সেখানে তাই দারিদ্রের পিকচারটাও কিছুটা এক্সটেন্টে আলাদা। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই বিলো পভার্টি লাইন, যে বিলো পভার্টি লাইনের মাত্রাটা কিরকম। এবারে বিলো পভার্টি লাইনের তো একটা মোটামুটি একটা ইউনিফর্মিটি থাকবে, তাও সেটা শহর গ্রামে ভ্যারি করে, মানে যেটাকে আমরা বলি দারিদ্র সীমা। এই বিষয়টাও একটু সবাইকে জানতে হবে। এরপরে আমরা যেটায় চলে যাব সেটা হচ্ছে, তাহলে জেনে নেওয়া যাক তাহলে আমরা দারিদ্রতে কি বললাম, দারিদ্র অ্যাকচুয়ালি বেসিক কি, কেন হয়, বা দারিদ্র ব্যাপারটা কি, কনসেপ্টটা কি। রামাউজের ডেফিনেশনটার উপর আমরা কথাটা একটু একটা স্কেচ ডিসকাস করলাম। আর দারিদ্রের ক্ষেত্রে দুটি খুব প্রয়োজনীয় কনসেপ্ট, একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি, একটা হচ্ছে রিলেটিভ পভার্টি, সেটা ডিসকাস করলাম। এবার দেখে নেওয়া যাক ভারতবর্ষে, আমি প্রথমেই বলেছিলাম যে ভারতবর্ষের দারিদ্র্যের সমস্যা কিন্তু কন্টেম্পোরারি বলছি ঠিকই, কিন্তু ইট ওয়াজ দেয়ার ইন দ্য পাস্ট, ইট ওয়াজ দেয়ার ইন দ্য প্রেজেন্ট, এবং ফিউচারে কি থাকবে না? না থাকে তো ভীষণ ভালো। আমাদের অনেকগুলো গোল আছে, যার মধ্যে ওই জিরো হাঙ্গার, কারো স্টারভেশন থাকবে না, এরকম কিছু গোলস আছে। আমরা যদি সেগুলোকে রিচ করতে পারি তাহলে এর থেকে আনন্দের আর কিছু নেই, এবং এর থেকে খুশির আর কিছু নেই যে পৃথিবীর সবকটা লোক প্রতিদিন দুবেলা পেট ভরে খেতে পাবে, বা তারা একটা থাকার জায়গা পাবে, বা তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো তারা মেটাতে পারবে। এরকম যদি একটি দেশ দেখে যেতে পারি, বা এরকম যদি একটি সমাজকে দেখে যেতে পারি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। সেটা ভবিষ্যৎ বলবে। তো আজকের দাঁড়িয়ে এই কজেস অফ পভার্টি একটু ডিসকাস করি। কজ অফ পভার্টিতে একটা কারণ রয়েই যাচ্ছে, সেটা কলোনিয়াল পাস্ট। আমরা জানি যে there has been a plundering of wealth by the foreign powers, এবং এতটাই এক্সটেন্টে হয়েছে যার যে ক্ষেত্রে আমাদের এক্সচেকার অনেকটা এক্সটেন্টে ইম্প্যাক্টেড হয়েছে। আর কি কারণ হতে পারে দারিদ্র্যের? কিছু পার্সোনাল রিজন থাকতে পারে, যেমন ধরো ফর এক্সাম্পল মানুষের অলসতা, সে কাজ করতে চায় না, বা তার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য সে কাজ করতে পারে না, দুর্ঘটনা, বা সে কিছুতেই আনএমপ্লয়মেন্ট, সে কাজ পায় না, সেগুলো হতে পারে। অনেক সময় এই রিজন গুলো ছাড়াও আরো অনেক রকম রিজন হয়, যেরকম বলা যেতে পারে, আমি বলতে পারি সেগুলোকে আমরা সোশ্যাল রিজনস। সোশ্যাল রিজন গুলো কিরকম? যে হয়তো বড় ফ্যামিলি সাইজ, মানে পরিবারের সংখ্যা বেশি, ইকোনমিক অপরচুনিটি যে কোনো ভাবে পাচ্ছে না, হয়তো এমন জায়গায় থাকেন বা এমন অঞ্চলে থাকেন, বা তার পরিবার তাকে সেভাবে সে ব্যাপারে অ্যাওয়্যার করতে পারেনি, যার ফলে পরবর্তীকালে সে তার রিসোর্স ঠিক মতো অ্যাকুমুলেট করতে পারেনি, এটা হতে পারে। এগুলো তার সোশ্যাল রিজন হতে পারে। আরেকটা হচ্ছে যে জেন্ডার ইনইকুয়ালিটি। আমাদের ভারতবর্ষে বারবার করে আলোচনাতে এই জেন্ডার ইনইকুয়ালিটি বিষয়টি উঠে আসে, এবং উঠে আসাটা খুব স্বাভাবিক, কারণ নারী পুরুষের সাম্যতা নিয়ে আমরা যতই বলি বলার কিন্তু শেষ নেই, কারণ মহিলারা সেই ওই যেটা আমি ওভার পপুলেশনে বলেছিলাম, যে ভিডিওটা দেখো,
দেখবো ওখানে বলা আছে যে আর্লি ম্যারেজ অফ গার্লস, বা মেয়েরা অনেক সময় স্কুলে যায় না, তাদেরকে স্কুলে পাঠানো হয় না, এবং স্কুলে না পাঠিয়ে কি করা হচ্ছে, তারা বাড়িতে থাকছে। তাদের যদি, তারা হয়তো অনেকে খুব ইন্টেলিজেন্ট, তারা হয়তো অনেকের বেশ মধ্যে খুব প্রমিসেস আছে, কিন্তু সেই প্রমিস তারা কিন্তু দেখাতে পারছে না, কারণ তারা সুযোগ পাচ্ছে না। তো তারপরে জেন্ডার ডিসপ্যারিটি রয়ে যাচ্ছে। তারপরে একটা সময় সে তার সেই পোটেনশিয়ালিটি দেখাতে পারে না। অনেক সময় অনেকেই দারিদ্র তার জীবনে একটা বিরাট বড়, মানে পভার্টি তার জীবনে একটা বিরাট বড় ব্যারিয়ার তৈরি করে, বড় একটা বাধা তৈরি করে। তো এখন যদি অনেক স্কিম আছে যাতে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, তার সুযোগ আছে, কিন্তু সেই স্কিম সুযোগ নিলেও সবাই যে সেটা দিয়ে এমানসিপেশন বা এম্পাওয়ারমেন্ট এখনো সবাই যে রিচ করতে পেরেছে, সবাই কথাটা যদি না বলি, অধিকাংশ যে রিচ করতে পেরেছে, সেটা কিন্তু পুরোটা বলা যাচ্ছে না। তো সেটাও একটা কারণ। জেন্ডার ডিসপ্যারিটিটা যদি আমরা ভারতবর্ষ থেকে অনেকটা কমাতে পারতাম, তাহলে আমরা কিন্তু মেন উইমেনকে ইকুয়াল ফুটিং এ রাখতে পারতাম, এবং দেখা যেত অনেক মেয়েদের অনেক কোয়ালিটি আছে, অনেক এবিলিটি আছে, অনেক পোটেনশিয়ালিটি আছে, তারা সেখানে কাজ করার সুযোগ পেত। তো সেখানে তাহলে সেই জায়গাগুলো অনেক, তার তাহলে লিভিং কন্ডিশনটা একটু বেটার হতো। আবার অনেক সময় অনেক ইকোনমিক রিজন হয়, আনএমপ্লয়মেন্ট যেমন একটা রিজন, যে যার জন্য মানুষ চাকরি পায় না, সেই চাকরি খোঁজে চাকরি পায় না। ইভেন গ্রামাঞ্চলেও সেখানে এগ্রিকালচারাল দিক থেকেও বা কৃষিকার্যের দিক থেকেও তার কাজে সবসময় যে ঠিক মতো কাজ পায় বা সারা বছর কাজ পায় তা নয়। সারা বছর কাজ না পেলে তাহলে তারা খাবে কি? তারপরে দেশের নানা রকম ইকোনমিক পলিসিসও অনেক সময় সেটা রিজন হতে পারে। এটা ছাড়া পলিটিক্যাল কিছু ডিস্টারবেন্সেস কারণে দারিদ্র থাকতে পারে। ওয়ার একটা বড় কারণ, প্রচুর টাকার সেখানে ডিস্টার্ব হয়ে যায়, পভার্টি আসে, তার ফলে ওয়ারের জন্য, যুদ্ধ বা পলিটিক্যাল ডিস্টারবেন্স, তার যাই ছিল সব পলিটিক্যাল ডিস্টারবেন্স সব চলে গেছে। আমরা দেখেছি পার্টিশন হিস্ট্রি, কত লোকের কত জমি ছিল, কত বাড়িঘর ছিল, তারা সব সেগুলোকে ছেড়ে চলে এসছে। তারা যখন এখন লোকদেরকে এগুলোকে বলে যে আমাদের জমি ছিল বা আমাদের বাড়ি ছিল, তখন তারা তো সেটা প্রুফ দেখাতে পারে না যে সত্যি তাদের ছিল, তাদের অনেকের ছিল, কিন্তু পার্টিশনে তাদের এক মিনিটের মধ্যে এমনও হয়েছে, বা একদিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের ভিটে মাটি ছাড়তে হয়েছে। তো এ ধরনের আপলিফটমেন্ট বা এ ধরনের ডিসপ্লেসমেন্ট, এ ধরনের পপুলেশন ডিসপ্লেসমেন্ট তো ক্যান বি ওয়ান রিজন। তো পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য হয়। এটা পলিটিক্যাল ডিস্টারবেন্স না হলে হতো না। শুধুমাত্র মানে এই দেশের ডিস্টারবেন্স বলে বলছি না, ভারতবর্ষের বাইরে যেখানে যারা এখনো যুদ্ধ টুদ্ধ চলছে, আমরা দেখছি সেখানেও মানুষের সেই ক্রাইসিস, হঠাৎ করে তার সব ছিল সব চলে গেল একটা বোমার আঘাতে। অনেক সময় তার জন্য মানুষ তার অ্যাক্সিডেন্টস হয়, সে আর পরবর্তীকালে কাজ পায় না, কাজ করতে পারে না, তারপরে দারিদ্র থাকে। এগুলো অনেকগুলো কারণ দারিদ্রের, দেয়ার আর প্লেন্টি অফ রিজনস, যার ফলে আমাদের দারিদ্র ভারতবর্ষ থেকে তার সমস্যাগুলো আর মিটছে না। আর একটা ডেমোগ্রাফিক রিজনস, এই ডেমোগ্রাফিক রিজনটা একটা ফ্যাক্টর। এই ডেমোগ্রাফিক রিজনটা হচ্ছে যে ওভার পপুলেশন একটা বিরাট বড় কারণ। সবাইকে কাছে রিসোর্স অ্যালোকেশন, দেশের রিসোর্স অ্যালোকেশন তাদের যদি সঠিকভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে তখন তারা যেহেতু রিসোর্স অ্যালোকেশন ঠিক মতো হচ্ছে না, তো সেখানে সবাই তাই এমপ্লয়মেন্ট পাচ্ছে না বা সেই রিসোর্স গুলোর অ্যাক্সেস পাচ্ছে না। পপুলেশন বেশি থাকাটা, ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ পভার্টি। এবার
এই তার ফলে আনএমপ্লয়মেন্ট ইজ এনসুইং ফ্রম দ্যাট। তো এই ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য রিজন অফ বা ডেমোগ্রাফিক রিজন অফ পভার্টি। তো এই পভার্টি রিজনস গুলো যেগুলো তোমরা করবে সেটা হচ্ছে যে এই কজেস গুলো যেগুলো আমি ডিসকাস করলাম, এগুলোকে কজেস গুলো বিভিন্ন হেডিং, বিভিন্ন রকম এই কজেস গুলোকে বিভিন্ন হেডিং দিয়ে বা সাব হেডিং করে লিখবে। যেরকম এখানে দেখাচ্ছিলাম আমি, কজেস গুলো লিখতে বললে আমরা কজেস গুলো বিভিন্ন হেডিংস এর আন্ডারে লিখতে পারি। কিরকম হেডিং? ফর এক্সাম্পল কজেস বললো, আমরা এটা একটা কোয়েশ্চেন দিল 6 মার্কসে, আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম বা একটা ভূমিকা দিলাম, ভূমিকা দিয়ে পভার্টি কি সেই কনসেপ্টটা বললাম, কনসেপ্ট অফ পভার্টিটা একটু বললাম। তারপরে আমরা কজেস গুলোকে ডিসকাস করলাম। ফার্স্টে এরকম ভাবে একটা আমরা স্ট্রাকচার রেখে নিতে পারি, পার্সোনাল, ব্যক্তিগত, ডেমোগ্রাফিক, জনসংখ্যাগত, ইকোনমিক, অর্থনৈতিক, এভাবে আমরা এখানে এখানে এগুলো তো লিখতে পারি। এবার তারপরে এই পার্সোনাল রিজন গুলো কি বা ব্যক্তিগত কারণ কি, বা ব্যক্তিগত কারণ কি, এটাকে একটু এক্সপ্লেইন করলাম বা ব্যাখ্যা করলাম। তারপরে আবার ডেমোগ্রাফিক কারণ কি, মানে জনসংখ্যাগত, সেটাকে এক্সপ্লেইন করলাম। এভাবে আমরা ওই বুলেটস নাম্বারিং দিয়ে আমরা এই পরের গুলো আলোচনা করতে পারি। তাহলে কি আনসারটা দেখতে ভালো লাগে এবং জিনিসটা খুব ক্লিয়ারলি আমরা লোককে বোঝাতেও পারি। না এই কজেস অফ পভার্টি তো মোটামুটি ডিসকাস করা গেল। তাহলে এবার হচ্ছে যে তাহলে পভার্টিতে আমরা যেটা বারবার করে বলছি যে কি কোনোদিনই আর তার শেষ হবে না। আজকে কন্টেম্পোরারি বলে পড়ছি ঠিকই, কিন্তু কন্টেম্পোরারি তো এটা নয়, এটা চিরকালের সমস্যা। তবে সেটা নিয়ে একটু বলি যে আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের কিছু পভার্টির কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। কিরকম না, রুরাল আরবান ডিভাইড অনেকটা এক্সটেন্টে কিছুটা হলেও কমেছে, মানে পুরোটা যে কমেছে তা না, বা এই গ্যাপ বিটুইন রুরাল আরবানের যে প্রবলেমটা সেটা আমরা কিছুটা এক্সটেন্ট হলেও কমাতে পেরেছি। আরো আশা করি সময়ের সঙ্গে সঙ্গে কমাতে পারবো বলে আমরা আশা করি। এবং আমি যেটা বলছিলাম, যদি আমরা এরকম দিন দেখতে পাই যেখানে জিরো স্টারভেশন, যেখানে জিরো হাঙ্গার, এরকম জিরো হাঙ্গার
এরকম দিন আমরা দেখতে পাই, তার তো এর থেকে আনন্দের আর কিছু নেই। তো হাউ ক্যান উই কার্ব পভার্টি, কি করে আমরা দারিদ্র্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? একটা হচ্ছে ইনক্রিজ ইন ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, একটা হচ্ছে এগ্রিকালচারাল রিফর্মস, গভর্নমেন্ট সাপোর্ট, এডুকেশন। এডুকেশন ফ্রি অ্যান্ড কম্পালসরি আমাদের বটে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে ভোকেশনাল এডুকেশনকেও এনকারেজ করতে হবে, যেগুলো থেকে তারা চাকরি পেতে পারবে সেই জায়গাটাও এনকারেজ করা দরকার। এমপ্লয়মেন্ট জেনারেশন ফর অল, irrespective of caste, creed, gender, narrowing the income disparity, welfare measurements by government, যেমন কিছু আছে ট্রাইসেম, এনআরওয়াই, জেআরওয়াই, এমএনজিআর, জিএ, তারপরে এখানে আছে ওই স্কিল ইন্ডিয়া, সেটা অবশ্য আনএমপ্লয়মেন্টের জন্য দেওয়া হয়েছে, বা কি বলে আমাদের প্রোগ্রাম, বা কিন্তু এগুলোর একটা ব্যাপার আছে যে আমি যদি সেই দক্ষতাটা অর্জন করতে পারি তাহলে তো আমি চাকরিও পাবো, আর চাকরি যদি আমি পাই তাহলে আমার পভার্টিটাও চলে যায়। তো সুতরাং পভার্টি সেভাবে স্কিম টুকটাকি যা আছে, আনএমপ্লয়মেন্টের স্কিম কিন্তু ইনডাইরেক্টলি পভার্টিকে আমাকে রিডিউস করতে তো সাহায্য করবেই। তো সেই জায়গাটা আমাকে একটু মাথায় রাখতে হবে। করাপশন একটা রিজন অফ পভার্টি। আচ্ছা, এই দুটো চ্যাপ্টার মোরালেস আমার যেভাবে আমি পড়ালাম বা যেভাবে বললাম, আউটলাইন গুলো যেভাবে দিলাম, সেটাকে একটু সবাই দেখে নেবে। বই তো সবার কাছেই আছে, কিন্তু যে আউটলাইনটা মেনশন করে দিলাম সেই আউটলাইনটা ধরেই পড়াবে। এবার আমরা কিছু ওখানে কোয়েশ্চেন ডিসকাশন করবো আর কি। এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেরকম ডিফাইন পভার্টি অ্যাকর্ডিং টু রামানুজা। তাহলে এক্ষেত্রে রামানুজার মতে দারিদ্র্যের সংখ্যা কি? তো আমাদের একদম এক্সাক্ট ডেফিনেশনটা লিখতেই হবে, কিভাবে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন। পভার্টি ইজ রিলেটেড উইথ আনএমপ্লয়মেন্ট। আমি যেটা একটু আগেই বললাম যে আমি যদি আনএমপ্লয়মেন্টকে দূর করতে পারি, পভার্টিকেও দূর করতে পারবো। তো এটাকে এক্সপ্লেইন করতে হবে। স্কিম হতে পারে, আমি যদি চাকরি করি, এবার আনএমপ্লয়মেন্ট দূর করবো আমি কি করে? আনএমপ্লয়মেন্ট আমাকে এমপ্লয়মেন্ট লোকে কি করে দেবে? এমপ্লয়মেন্ট আমাকে তখনই দেবে যখন আমার স্কিল রয়েছে। এমপ্লয়মেন্ট আমাকে তখনই দেবে যখন আমার সেই বিষয়ে একটা জ্ঞান রয়েছে, তবেই তো আমি সেই জায়গায় এমপ্লয়মেন্ট পাবো। আর আমি যদি সেই এমপ্লয়মেন্টটা পাই তবে কিনা আমি পভার্টিকে সেখানে রিডিউস করতে পারবো, বা পভার্টিকে আমি মোচন করতে, বা দারিদ্র্যকে আমি দারিদ্র্য মোচন করতে পারবো। আই ক্যান ইরাডিকেট পভার্টি। আচ্ছা, তারপরে আমি পভার্টি কোয়েশ্চেন গুলো আগে বলে নিই, তারপরে আমি পপুলেশনের কোয়েশ্চেনও আসছি। আচ্ছা, তারপরে একটা এগুলো হচ্ছে বিএসএকিউ, মানে 2 মার্কসের যেরকম কোয়েশ্চেন হয়। আরেকটা হচ্ছে যে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাবসলিউট এন্ড রিলেটিভ পভার্টি, যেটা আমি একটু আগে বোঝালাম, একটা ইকোনমিক কনসেপ্ট, সোশ্যাল কনসেপ্ট। একটা হচ্ছে সেই জায়গা চরম কন্ডিশন যেখানে সাবসিস্টেন্স, মানুষকে বাঁচতে গেলে যে লেভেলটা লাগে বা সার্ভাইভাল এর জন্য যে লেভেলটা লাগে, লোকে সেটাই পাচ্ছে না। শুধু তার জন্য পাচ্ছে না তা না, তার উপর যারা ডিপেন্ড করে আছে, পরিবারে তো একজন কেউ আয় করে, বাকিরা তো ডিপেন্ড করে থাকেন তার উপর। বা পরিবারে দুজনেও যদি আয় করে, তাহলে দুজনেই থাকে পরিবারটিতে, সেই পরিবারে তাদের দুজনের আয়ের উপর নির্ভর করে থাকেন অনেক ক্ষেত্রেই। একটা পরিবার তাদের ইউনিট হিসেবে চলে। তো সেক্ষেত্রে তখন যখন কেউ দারিদ্র্য ফেস করছে, সে কিন্তু একা ফেস করছে না, সে এবং তার উপর ডিপেন্ডেন্ট যারা, তার উপর নির্ভরশীল যারা, তাদেরকে সেই জায়গাটা, সেই বেসিক রিকোয়ারমেন্টস গুলো সে দিতে কোথাও পেরে উঠছে না, তখন সেই চরম অবস্থাটা তৈরি হয়েছে। রিলেটিভ ব্যাপারটা ঠিক তা নয়। রিলেটিভ হচ্ছে এবার দারিদ্র্যের সংজ্ঞাটা পাল্টে যায়। আজকে 2025-এ দাঁড়িয়ে যেটা দারিদ্র্যের সংখ্যা, যেটা সংজ্ঞা 2000 সালে সেটা ছিল না। আজকের আমরা যে ধরনের পরিবারগুলোতে আমরা যে ধরনের ফিচার্স গুলো, অনেক কিছু সহজলভ্য হয়, অনেক জিনিস পাই, সেগুলো আগেকার দিনে ছিল না। আবার আজ থেকে 25 বছর পর দারিদ্র্যের সংজ্ঞা আবার পাল্টে যাবে। তো টাইম এন্ড রিজন, আবার
আমার দেশে যেটা দারিদ্র্যের স্ট্যান্ডার্ড বা প্যারামিটার বলা হয়, অন্য দেশে হয়তো তার থেকে আরো বেশি বা তার থেকে আরো কম। আমরা যদি এখন ওই যে সে অর্থে ডেভেলপড নেশন যারা, তাদের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখবো আমরা হয়তো সেখানে দারিদ্র্যের অবস্থান আমাদের মারাত্মক। আবার অন্য জায়গায় কম্পেয়ার করে দেখবো হয়তো অতটাও খারাপ না। এটা ডিপেন্ড করছে সময় অনুযায়ী। তো এটা আপেক্ষিক সে অর্থে সেই সময়। আর এখানে কোয়েশ্চেন্স যেমন ডিসকাস দ্য কজ, লং কোয়েশ্চেনে এবার চলে যায়। লং কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন দারিদ্রতা আছে, অন পভার্টি দিয়েছি, যে রাইট অ্যাবাউট দ্য কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটা ঠিক কিভাবে লিখতে হবে তার স্ট্রাকচারটা আমি একটু আগেই দেখালাম। তো এভাবে কোয়েশ্চেনের স্ট্রাকচারটা ফলো করে যদি লেখো, তার আনসারটা খুব ভালোভাবে তার প্রকাশ পায় এবং নাম্বারটাও ভালো পাওয়া যায়। এরপরে আমরা চলে আসি পপুলেশনের কিছু কোয়েশ্চেন্স। আমি তখন ডিসকাস করেছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে আমি স্যাম্পল কোয়েশ্চেন যেখানে আছে আমার স্লাইডটা, ওখানেও কিছু আরো প্রশ্ন আছে, তো সেগুলো একটু, তাই সেই প্রশ্নগুলোকে আমি একবার আলোচনা করে নিই। তো তার মধ্যে আছে স্টেট টু রিজনস বিহাইন্ড আর্লি ম্যারেজ এন্ড পপুলেশন এক্সপ্লোশন, যেটা আমি সেই অর্থোডক্স মাইন্ডসেট, পেট্রিয়ার্কি, গার্ল এম্পাওয়ারমেন্ট নেই, উইমেন এডুকেশন নেই, তারপরে তার নিজের অ্যাওয়ারনেস নেই, তার এডুকেশনের নেই বলে সে বুঝতে পারছে না যে লার্জ ফ্যামিলি সাইজে কি সমস্যা। তার সঙ্গে আসছে there is a problem of son preference. So that's why and more early the girl is getting married, the more is the reproductive age, and the more is the reproductive age, so there are more chances having a big family. আমি যেটা একবার বললাম যে একটা পরিবারে তো বিষয়টি নয়, বা এরকম ভাবে যদি আরো অনেক পরিবারে আর্লি ম্যারেজ অফ গার্লস হয়, তাহলে সেটা পপুলেশন এক্সপ্লোশনের একটা কারণ তো বটেই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন বলে রাখি যে স্টেট টু রিজন বিহাইন্ড আর্লি ম্যারেজ অ্যান্ড পপুলেশন এক্সপ্লোশন, মানে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া এবং জনসংখ্যার বিস্ফোরণের সম্পর্ক কি। এই প্রশ্নটা যেমন দেয়া হয়েছে, এরকম ফ্যাক্টরস গুলো দিয়ে যে কোনো ভাবে লিঙ্ক করে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে। কিরকম না, আমি যদি এরপরের ফ্যাক্টরটায় আসি, যদি মাইগ্রেশনকে বলি, কি করে মাইগ্রেশনের সঙ্গে পপুলেশন এক্সপ্লোশনের রিলেশনশিপ, তখন তাহলে কিভাবে মাইগ্রেশন হচ্ছে রাইট ফ্রম দ্য ডেজ অফ পার্টিশন, ফ্রম দ্য নেইবারিং কান্ট্রিজ টিল ডেট, সেই জায়গাগুলো বলতে হবে। আমি যদি বলি যে how is the lowering of death rate associated with population explosion, এটাও কোয়েশ্চেনটা দিতে পারি। সুতরাং ফ্যাক্টরস দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এখানে আমি পপুলেশন দিয়ে বলছি। আমি যদি পভার্টিতেও আসি, পভার্টিতেও হতে পারে যে how is overpopulation and poverty associated, 2 marks, 3 marks, ওই 3 marks এ খেয়াল রাখতে হবে, 80 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেন আসতে পারে। আবার এরকমও হতে পারে যে আমাদের আমি ডেমোগ্রাফিক ফ্যাক্টর ওভার পপুলেশনের কথা বললাম, আমি এটাও বললাম যে যারা ফর এক্সাম্পল কলোনিয়াল পাস্ট বা আমাদের হিস্টোরিক্যাল পাস্টের ফলে আমাদের আজকের দেশে পভার্টির রিজন কি, এরকম 2 marks 3 marks এর কোয়েশ্চেন, শুধু একটা ফ্ল্যাট কোয়েশ্চেন কজ অফ পভার্টি ইন্ডিয়া না দিয়ে এরকম ছোট 2 marks বা 3 marks এর এরকম লিঙ্ক করে কোয়েশ্চেন, ইন্টার রিলেশনশিপ করে কোয়েশ্চেন আসতে পারে 3 marks এ। আমি তো আগেই বলেছি 3 marks এ আমরা এরকম প্রশ্ন রাখবো যেগুলোতে একটু ব্যাখ্যা বা রিজন বা সেগুলো রাখার পরিকল্পনা আছে, এবং তাতে সোশিওলজিক্যালি মানুষের ভাবতে শেখার যেই দৃষ্টিভঙ্গিটা, সেটাও তো তৈরি হওয়া দরকার সেমিস্টার 4-এ। তো সেই জায়গাটাও তাহলে তৈরি হবে, তো এটার মাথায় রেখে সেগুলো একটু পড়তে হবে। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে, তারপরে আসি হোয়াট ইজ ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি কাকে বলে, এক্সাক্ট ডেফিনিশন। হোয়াট ইজ টিএফআর, টিএফআর এর জায়গায় ফুল ফর্ম সিবিআর দিতে পারে, সিডিআর দিতে পারে, লাইক ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, এগুলো কি। বা ন্যাশনাল পপুলেশন পলিসি, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ, এই কোয়েশ্চেনটা আসতে পারে। এরকম অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে। আমি কোয়েশ্চেনে অনেক অপশনসই বললাম,
কোয়েশ্চেন্স গুলো পারলে বারে বারে একটু শুনে নিও যে কোয়েশ্চেন্স এর জায়গাগুলো কোন কোন জায়গাগুলোকে কিভাবে অ্যাড্রেস করবে। আর 3 নম্বরের প্রশ্ন যখনই লিখবে while you are writing the 3 marks question, be careful and keep in mind that you need to complete it within 80 words. তো ওয়ার্ড লিমিটটা মোর অর লেস 80 রাখবে এবং 80 শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে। কেন আর আচ্ছা, এবার এখানে যে কোয়েশ্চেন প্যাটার্নটা ডিসকাস করছিলাম ভিএসকিউ এর পর আমি এসকিউ তে আসছি। আমি তো পভার্টি কোয়েশ্চেনটা ডিসকাস করে দিয়েছি, এবার আমি পপুলেশন এক্সপ্লোশনে চলে যাচ্ছি 6 মার্কসে। সেটা তো আমি মোরালেস এই কোয়েশ্চেনটা আমি আগে যখন এমনি বলছিলাম তখন ডিসকাস করে দিয়েছি যে কজেস অফ পভার্টি, পপুলেশন এক্সপ্লোশন আর ওয়েজ টু কার্ব পপুলেশন এক্সপ্লোশন। 3 + 3 6 মার্কস এরকম কোয়েশ্চেন পেতেই পারো। এখানে 4 কজেস দেওয়া আছে, 3 কজেস হতে পারে, 3 কজেস হতে পারে। তিনটি কারণ লেখো জনসংখ্যা বাড়বার বা বৃদ্ধির, আর আর তিনটি কারণ লেখো জনসংখ্যা বৃদ্ধির, আর 3টি উপায় লেখো কি করে জনসংখ্যা বৃদ্ধি। আমি এখানে একটা কথা বলবো, যদি জনসংখ্যা বৃদ্ধি কারণগুলো বলে তখন তো কারণগুলো আমাকে বলতে হবে সাবহেডিং করে করে, কিন্তু সাবহেডিং করে করে বলবে, সেগুলোকে এক্সপ্লেইন করবে। সিমিলারলি যখন কার্ভ করার প্রশ্ন আসবে, নিয়ন্ত্রণ করার প্রশ্ন উঠবে, সেখানে একটা কথা বলে রাখি, সেখানে ধরো দুটো নিয়ন্ত্রণের উপায় বলে সরকারি একটা প্রকল্প কথা বলতে পারো, ধরো ন্যাশনাল পপুলেশন পলিসি বা মিশন পরিবার বিকাশ বা আসাম। তাহলে কি হবে, এই যাও একটু তার মধ্যে একটা যে এই স্কিমগুলো যে তোমার পড়াশোনা আছে সেটা রিফ্লেক্টেড হবে তোমার আনসারে। ডিসকাস রাইট অ্যাবাউট দ্য কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়াটা আমি বলে দিলাম 6 মার্কসে। তবে তখনই আমি কিন্তু আবার একটা কথাটা বলেছিলাম যে কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া যেমন ফ্ল্যাট কোয়েশ্চেন 6 মার্কস এসছে, আবার ফ্যাক্টরস গুলো তুলে তুলেও কিন্তু লিঙ্ক করে করেও কিন্তু আসতে পারে। আর তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা বলতেই যাচ্ছিলাম, যেটা দেয়াই আছে, স্টেট টু অবজেক্টিভস অফ ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 হবে এটা, of India, discuss the role of Mission Parivar Vikas in this respect. And what is the population explosion related with the early marriage of girls? যে কোয়েশ্চেনটা আমি আগে বলেছিলাম, এই ছোট ছোট 3টে কোয়েশ্চেন দিয়েও কিন্তু আমরা একটা 6 মার্কসের কোয়েশ্চেন তৈরি করে দিতে পারি। তো অনেক সময় হতে পারে এটা ফ্ল্যাট কোয়েশ্চেন, আবার এই ফ্ল্যাট কোয়েশ্চেনের দুটো কজকে নিয়ে একটা টু ভিএসকিউ দেওয়া যেতে পারে, আবার একটা কজকে নিয়ে আমরা একটা এসকিউ দিতে পারি, আবার অল কজেস নিয়ে এরকম একটা কোয়েশ্চেন আমরা দিতে পারি। তো কোয়েশ্চেন লং হতে পারে, কোয়েশ্চেন শর্ট হতে পারে, নানান রকম করে কোয়েশ্চেনকে আমরা দিতে পারি। এবার একটু এই কোয়েশ্চেন প্যাটার্নটাই আসি। যদিও তোমাদের কাছে কোয়েশ্চেন প্যাটার্নটা খুব একটা নতুন কিছু নয়, all of you are acquainted with the question pattern. আমি সেমিস্টার 3টা নিয়ে আর এখন বলছি না কিছু, আমি জাস্ট সেমিস্টার 4-এ চলে আসছি। সেমিস্টার 4-এর টপিকটা চলে আসছি। প্রিন্ট এরর হল কেন? আচ্ছা, এখানে 40 মার্কস আছে। আমাদের একটা ইউনিট আছে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু, কিন্তু এই কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুর মধ্যে কি কি আছে আমি কিন্তু সিলেবাসটা তোমাদের একদম প্রথমে দেখিয়েছি, এবং সেখান থেকে আমাদের কি কি আছে, এই যে ভেরি শর্ট আনসার টাইপ একটা আছে যেটাকে আমরা ভিএসকিউ বলেছি, এটা হচ্ছে এসকিউ, আর এটা হচ্ছে গিয়ে এলএকিউ। যতদূর আমাদের আছে যে আমরা 2 নম্বরে 5টা লিখবো, তার থেকে আমরা অপশন থাকবে, আমাদেরকে অপশন দেওয়া হবে, তেমনি শর্ট আনসার মানে এসকিউ যে আমরা লিখবো তাতেও আমাদের অপশন থাকবে, তার মধ্যে আমাদের
4টে লিখতে হবে, ইচ ক্যারিং 3 মার্কস। এখানে যেমন 5টা লিখতে হবে VSQ তে, সেখানে ইচ ক্যারিং 2 মার্কস, অপশন থাকবে। সিমিলারলি এখানে কোয়েশ্চেন্স উইল হ্যাভ অপশনস, লং আনসার কোয়েশ্চেন্সও আমরা কিন্তু এখানে 6 মার্কসে 3টে প্রশ্ন লিখবো, কিন্তু এখানেও কিন্তু 3টে প্রশ্ন যদিও লিখতে হবে, কিন্তু হয়তো 3টের বেশি আমরা অপশন পাবো। এবং টোটাল আমাদের হচ্ছে 40 মার্কস। এটা হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসের কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন প্যাটার্নটা আমি এই পপুলেশন আর পভার্টিতে বললাম, এটা পরবর্তীকালে আরেকবার হয়তো রিপিট করব, কিন্তু এটা একবার দেখে নাও। এটা তোমাদের ইনফ্যাক্ট যেটা কাউন্সিলের সিলেবাস রয়েছে তার মধ্যে বলা আছে, ওয়েবসাইটেও পেয়ে যাবে।